প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো। আমরা আবারও ক্লাস শুরু করেছি, অনলাইন ক্লাস। তোমরা সেটা দেখবে, খুব মন দিয়ে দেখবে এবং সেটা খুব ভালো করে পড়াশুনো করো। এই সময় তোমরা বাড়িতে আছো, সবাই ভালো আছো, আর এই সময়টা তোমাদের অনেক সময় আছে হাতে। সেহেতু ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু সেটা রপ্ত করো আর পুঙ্খানুপুঙ্খভাবে বারবার পজ করে ভিডিওটা দেখতে থাকো। এবং এগুলো কিন্তু তোমাদের আবার মানে পরীক্ষা দিতে হবে এবং তোমাদের কবে খুলবে মিশন সে এখনও সরকারি নির্দেশনা আসলে আমরা আবার মিশনে ক্লাস শুরু করব। তাহলে দেখো, আজকে আমরা যেটা পড়াশুনো করব সেটা হচ্ছে ডিএনএ প্যাকেজিং নিয়ে। তাহলে আমরা যেটা আগের ক্লাসে যে শেষটা করেছিলাম সেটা আরএনএ নিয়ে শেষ করেছিলাম। আজকে আমরা ডিএনএ প্যাকেজিং নিয়ে পড়াশুনো করব। তো দেখো, ডিএনএ প্যাকেজিং কিভাবে সম্পন্ন হয় সেটা আমরা পড়াশুনো করব। আর এটা আমরা পড়বো সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের ডিএনএ প্যাকেজিং নিয়ে। তো দেখো, ইউক্যারিওটিক কোষের ডিএনএ প্যাকেজিং কিভাবে হয় আমরা দেখে নিই। ইউক্যারিওটিক কোষের ডিএনএ প্যাকেজিং কিভাবে সম্পন্ন হয়। তাহলে দেখো, আমরা হেডিং করেছি ডিএনএ প্যাকেজিং দিয়ে। আর এটা ইউক্যারিওটিক সেল অর্থাৎ আদর্শ কোষ। আদর্শ কোষের যে কিভাবে প্যাকেজ হবে ডিএনএটা সেটা আমরা পড়াশোনা করব। দেখো, একটু ইন্ট্রোডাকশান করতে হবে বিষয়টা বোঝার জন্য। ভাবো, একটা নিউক্লিয়াস ইউক্যারিওটিক কোষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তার যে লেন্থ হয়, মানে তার ব্যাস কতটা হয়, যদি আমরা অবজার্ভ করি তাহলে কিন্তু সেটা হয় 6 মাইক্রোমিটারের মতন, 6 মাইক্রোমিটার। তাহলে 6 মাইক্রোমিটার হয় একটা ইউক্যারিওটিক নিউক্লিয়াসের ব্যাস। তার যে ব্যাস হয় সেটা 6 মাইক্রোমিটার হয়। টোটাল ক্রোমোজোম ইন 2n সেলস ইন হিউম্যান, মানে যদি আমরা মানুষের কোনো 2n সেল নিই তাহলে তার কোষের মধ্যে কতগুলো ক্রোমোজোম থাকবে সেটাও আমরা কাউন্ট করতে পারি। সেটা হচ্ছে 46 ক্রোমোজোম থাকবে। এটা তোমরা জানো, 46 ক্রোমোজোম থাকবে। এই 46 ক্রোমোজোম তো ডিএনএ দিয়ে গঠিত। তাহলে টোটাল 46 ডিএনএ হবে, 46 ডিএনএ হবে। তাহলে সেই ডিএনএগুলোকে যদি লম্বা করা যায়, স্ট্রেচ করা যায়, বার করা যায়, তাহলে কতটা লেন্থ হবে সেটা আমরা জানি 2.2 মিটারের মতন লেন্থ হবে। তাহলে একটা প্রশ্ন এখানে থেকে যায় যে 2.2 মিটার এত হিউজ লেন্থ একটা ডিএনএ, মানে টোটাল নিউক্লিয়াসের মধ্যে এত লম্বা একটা ডিএনএ কিভাবে 6 মাইক্রোমিটার নিউক্লিয়াসের মধ্যে থাকবে? সেই প্রশ্ন থেকেই আমাদের উত্তরটা হচ্ছে প্যাকেজিং। অর্থাৎ লম্বা বা ডিএনএ, খুব বৃহৎ আকার ডিএনএ, সেই ডিএনএকে অত্যন্ত ছোট একটা নিউক্লিয়াসের মধ্যে রাখার জন্য যে ঘনীভবনটা হয় সেটাকে আমরা প্যাকেজিং বলে থাকি। তারপরে দেখো, আমরা করেছি অ্যাভারেজ লেন্থ অফ ইচ ক্রোমোজোম, মানে একটা ক্রোমোজোমের মধ্যে অ্যাভারেজ লেন্থ অফ ইচ ক্রোমোজোম, মানে যদি একটা ক্রোমোজোমের আমরা লেন্থ বলি 1 মাইক্রোমিটারের মতন হয়, 1 মাইক্রোমিটারের মতন, বা কোনো লম্বা ক্রোমোজোম তার থেকে অনেক বেশি হবে। তাহলে অ্যাভারেজ লেন্থ অফ এ ক্রোমোজোম 1 মাইক্রোমিটার যদি হয়, তাহলে বা তার থেকে ছোটও কিছু শর্ট ক্রোমোজোমও হয়, তাহলে আমরা ধরে নিলাম 1 মাইক্রোমিটারের একটা ক্রোমোজোম। তাহলে 1 মাইক্রোমিটারের ক্রোমোজোমের মধ্যে যদি স্ট্রেচ করা যায় তাহলে তার মধ্যে ডিএনএর যে লেন্থ হবে, তাহলে এর মধ্যে যে ডিএনএর লেন্থ হবে সেটা কতটা হবে? ডিএনএর লেন্থ হবে প্রায় 85 মিলিমিটার। তাহলে ভাবো যে 85 মিলিমিটার ডিএনএটা অবস্থান করছে 1 মাইক্রোমিটারের একটা ক্রোমোজোমের মধ্যে। তাহলে 85 মিলিমিটার ডিএনএটা অবস্থান করছে 1 মাইক্রোমিটার একটা ক্রোমোজোমের মধ্যে। তাহলে 1 মাইক্রোমিটারের মধ্যে স্থান দিতে হচ্ছে এত লম্বা একটা মানে ডিএনএকে 1 মাইক্রোমিটারের মধ্যে আমাদের স্থান দিতে হচ্ছে। এই ঘটনাটাকে প্যাকেজিং বলা হয়। তাহলে প্যাকেজিং কাকে বলে? যে পদ্ধতিতে দীর্ঘ ডিএনএ ঘনীভবনের মাধ্যমে খুব সংক্ষিপ্ত আকারের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে তাকে আমরা প্যাকেজিং বলি। তাহলে প্যাকেজিংয়ের ডেফিনেশনটা কী হবে? 85 মিলিমিটার দীর্ঘ একটা ডিএনএ খুব ছোট জায়গার মধ্যে স্থান দেওয়ার জন্য যে ঘটনাটা ঘটেছে সেটাকে আমরা প্যাকেজিং বলি। তাহলে যে পদ্ধতিতে, তাহলে আমরা যদি ডেফিনেশন করি, যে পদ্ধতিতে দীর্ঘ ডিএনএ
দীর্ঘ ডিএনএ ক্ষুদ্র ক্ষুদ্র ক্রোমোজোমের মধ্যে স্থান পায় তাকে প্যাকেজিং বলে। তাহলে এই ঘটনাটাকে আমরা প্যাকেজিং বলছি, অর্থাৎ যে পদ্ধতিতে দীর্ঘ ডিএনএ ক্ষুদ্র ক্রোমোজোমের মধ্যে স্থান পায় তাকে আমরা প্যাকেজিং বলে থাকি। তাই প্যাকেজিংয়ের যে মেকানিজম আছে আমাদের সেটা রপ্ত করতে হবে। ফার্স্ট হচ্ছে যে প্যাকেজিংয়ের ঘটনার মধ্যে সঙ্গে যুক্ত আছে যে বিশেষ প্রক্রিয়া, তার নাম হচ্ছে নিউক্লিওজোম। তা প্যাকেজিংয়ের সাথে যুক্ত একেবারে এই নিউক্লিওজোম ধারণা, এর থেকেই আমরা প্যাকেজিংটাকে মানে বুঝতে পেরেছি নিউক্লিওজোম মডেল দিয়ে। তো দেখো, নিউক্লিওজোমের নামকরণ করেছিলেন বিজ্ঞানী অর্থডেট উনি করেছিলেন। ভালো করে মনে রাখবে যে উনি নামকরণ করেছিলেন নিউক্লিওজোমের। তারপর দেখো, আবিষ্কার করেছিলেন কনবার্গ এবং তার সম্পর্কে বিশদ আলোচনা করেছিলেন কনবার্গ ও থমাস। খেয়াল রেখো, কনবার্গ আর থমাস এটা করেছিলেন যে নিউক্লিওজোমের আবিষ্কার বিষয়ে। তাহলে আমরা নিউক্লিওজোম পড়াশুনো করব। দেখো, নিউক্লিওজোম কিভাবে পাওয়া গেছিল। দেখো, নিউক্লিওজোম কিভাবে পাওয়া যায়। ইন্টারফেস যে ক্রোম্যাটিন, অর্থাৎ একটা নিউক্লিয়াস এর মধ্যে যে ফাইবার থাকে, নিউক্লিয় জালক থাকে, আমরা জানি যে একটা নিউক্লিয়াস যদি এটা হয় তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে, এরম সুতোর মতন অংশ থাকবে, এটাকে আমরা ক্রোম্যাটিন সুতো বলি। এই ক্রোম্যাটিন সুতোর ভিতরে ছোট ছোট পুঁতির দানার মতন উপাদান দেখা যায়। এই পুঁতির দানার মতন উপাদান দেখা যায়, এগুলো পুঁতির দানা। এবারে এই ইন্টারফেস ক্রোম্যাটিনকে যদি একটা উৎসেচক দিয়ে ট্রিট করা যায়, উৎসেচকটা হচ্ছে নিউক্লিয়েজ, অর্থাৎ আমরা নাম দিই মাইক্রোকক্কাল নিউক্লিয়েজ। তাহলে এই উৎসেচকটা তুমি যদি দাও বা দিয়ে যদি ইন্টারফেস ক্রোম্যাটিনকে ট্রিট করা যায় তাহলে নিউক্লিয়াস তো ভাঙবে, তাহলে ছোট ছোট দানা পাওয়া যায়। সেটাই কিন্তু যে মানে গঠনটা পাওয়া যায়, যে গঠনটা আমরা পাবো সেটাই হচ্ছে নিউক্লিওজোম। তাহলে কাকে কাটতে হবে? ইন্টারফেস ক্রোম্যাটিনকে যদি মাইক্রোকক্কাল নিউক্লিয়াস দিয়ে কাটা যায় তাহলে বিট পাওয়া যায়, ছোট ছোট বিট পাওয়া যায়, এরম বিট পাওয়া যায়। তাহলে এই বিটগুলোকে পরীক্ষা করে দেখা গেছে যে দুটো উপাদান এর মধ্যে আছে। এই বিটগুলোকে চেক করে দেখা গেছে, এই যে বিট হয়েছে এই বিটগুলোকে চেক করে দেখা গেছে, কি দেখা গেছে বিটগুলোকে চেক করে খেয়াল করো। তাহলে আমরা ইন্টারফেস ক্রোম্যাটিনকে মাইক্রোকক্কাল নিউক্লিয়াস দিয়ে ট্রিট করছি, তাহলে আমরা ছোট ছোট দানার মতন উপাদান পাচ্ছি। ওই দানার মতন উপাদানকে আমরা নিউক্লিওজোম নাম দিই। তাহলে ওই নিউক্লিওজোম যেটা আছে তার মধ্যে দুটো জিনিস পাওয়া যায়, 200 BP ডিএনএ পাওয়া যায় আর হিস্টোন প্রোটিন পাওয়া যায়। হিস্টোন প্রোটিন খেয়াল করো, তাহলে আমরা 200 BP ডিএনএ এবং হিস্টোন প্রোটিন পাই, এটা মনে রেখো। তাহলে নিউক্লিওজোমের উপাদানের মধ্যে দুটো জিনিস আছে, ডিএনএ আর হিস্টোন। তা ডিএনএ আর হিস্টোন প্রোটিন নিয়ে নিউক্লিওজোম তৈরি হয়েছে। তো এটা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারছি। দেখো, নিউক্লিওজোম অ্যাকচুয়ালি আকার কেমন হয়, এই দানাটা অ্যাকচুয়ালি কেমন হয়, এখানে যদি আমরা একটু ছবি করি নিউক্লিওজোমের, তাহলে দেখে নাও নিউক্লিওজোমের কেমন গঠন হয়, নিউক্লিওজোম অ্যাকচুয়ালি কেমন হয়। এই জায়গাটায় আমরা ছবিটা করছি নিউক্লিওজোমের।
এরকম একটা গঠন নিউক্লিওজোমের হয়। এটা নিউক্লিওজোম পার্টিকেল, দেখে নাও, এটা নিউক্লিওজোম। তাহলে দানার মতন গঠন এটা। আর এখানে হিস্টোন প্রোটিন অ্যান্ড ওরাপ্টেড ডিএনএ আছে। তাহলে এই যে টোটাল দেখতে পাচ্ছ, এই যে দানা দানাগুলো, এগুলো সব হিস্টোন প্রোটিন, আর এটা কিন্তু ডিএনএ। খেয়াল করো, এটা ডিএনএ। আর যেগুলো দানার মতন যে জিনিসটা আছে এবং পাশেও একটা লাঠির মতন যে জিনিসটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু সব হিস্টোন প্রোটিন। এবারে দেখো, আমরা নিউক্লিওজোমের আরও ডিটেলস একটু আলোচনা করব নিউক্লিওজোম নিয়ে। দেখো এর ব্যাস কতটা হয়, যদি আমরা একটা পয়েন্ট করলাম, এটা নিউক্লিওজোমের প্রথম পয়েন্ট, কিভাবে আমরা নিউক্লিওজোম পেতে পারি সেটা নিয়ে। 2 নম্বর হচ্ছে এর ব্যাস। ব্যাস কত হয়? 11 nm, 11 ন্যানোমিটার, 11 nm হয় ব্যাস। খেয়াল করো। 3 নম্বর, যদি উচ্চতা করা যায়, উচ্চতা সমান সমান 5 থেকে 7 ন্যানোমিটার। এই এবারে এর গঠনগত যে উপাদানগুলো আছে সেগুলো আমরা পরপর করে আলোচনা করব। এবারে বিশেষ গঠন বলে আমরা একটু পয়েন্ট করছি। 4 নম্বরে গঠন, নিউক্লিওজোমের গঠন। নিউক্লিওজোমের গঠনের মধ্যে যেটা আমরা পাবো সেটা হচ্ছে এ দিয়ে ABCD করে আমি পয়েন্ট করছি নিউক্লিওজোমের গঠনের মধ্যে। দেখো এ পয়েন্টটা আলোচনা হচ্ছে হিস্টোন, কোর হিস্টোন। কোর হিস্টোন। তাহলে হোয়াট ইজ দি কোর হিস্টোন? দেখো এইটাকে আমরা কোর হিস্টোন বলছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এই 8টা হিস্টোন প্রোটিন কোর হিস্টোন গঠন করেছে। অর্থাৎ তারা ঘনীভূত হয়ে তারা একটা দলা পাকিয়েছে, সেই গোটা গঠনটাকে কোর হিস্টোন নাম দেওয়া হয়। তাহলে কোর হিস্টোন গঠন করার জন্য যে হিস্টোনগুলো লাগে সেটা কারা কারা, সেটা হচ্ছে আমরা নামকরণ করতে পারি। H2A হিস্টোন, তারপরে H2B, H3 অ্যান্ড H4। কোর হিস্টোন গঠনের জন্য তোমার এই 4 টাইপস অফ হিস্টোন লাগবে। প্রত্যেকে কিন্তু ডাইমার, এরা প্রত্যেকেই দ্বিগুণ বা ডাইমার করে আছি। ভালো করে খেয়াল করবে, প্রত্যেকে কটা করে আছে? ডবল ডবলে আছে। অর্থাৎ এটা যদি H2A হয়, এটাও একটা H2A, তাহলে ডবলে ডবলে আছে। সবগুলো কিন্তু ডবলে ডবলে আছে, মনে রাখতে হবে। প্রত্যেকেই কিন্তু ডবল উপাদান নিয়ে তৈরি হয়েছে। এবারে কোর হিস্টোন, হিস্টোনের একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক আছে, প্রপার্টিজ আছে হিস্টোনের, কোর হিস্টোনের বা সমগ্র হিস্টোন এর একটা ধর্ম আছে হিস্টোন প্রোটিনের। হিস্টোন বেসিক প্রোটিন, খেয়াল রেখো, বেসিক প্রোটিন। হিস্টোন হচ্ছে বেসিক প্রোটিন, অর্থাৎ ক্ষারীয় প্রোটিন। ক্ষারীয় প্রোটিন বলে হিস্টোন অক্টামারের, অর্থাৎ যদি এটা দিয়ে হিস্টোন অক্টামার ধরে নাও, পুরোটাকে আমি গোল করলাম একেবারে পার্টিকেলটা, এর ধার বরাবর প্লাস পজিটিভ চার্জ আছে। এর ধার বরাবর সব পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ আছে। ভালো করে দেখে নাও, হিস্টোন এটা বেসিক প্রোটিন, তাই বলে এর হিস্টোনটার, এটা হিস্টোন ধরে নাও, হিস্টোন অক্টামার, অক্টামার। তাহলে এই হিস্টোন অক্টামারের পরিধি বরাবর সব পজিটিভ চার্জ আছে। একে আবৃত করেছে নেগেটিভ চার্জওয়ালা ডিএনএ, অর্থাৎ এখান দিয়ে ডিএনএ আবৃত করেছে, এরকম ডিএনএ আবৃত করেছে। ভালো করে দেখে নাও। তাহলে কি শিখলে? যে হিস্টোন যে প্রোটিন সেটা কিন্তু কোর হিস্টোন বলছো। তা কোর হিস্টোন গঠন করার জন্য 4খানা হিস্টোন প্রোটিন লাগছে, যাদেরকে আমরা বলছি H2A, H2B, H3 আর H4।
প্রত্যেকেই কিন্তু ডাইমার এবং হিস্টোন প্রোটিন তারা ঘনীভূত হয়ে তাদের পরিধি বরাবর পজিটিভ চার্জ সৃষ্টি করেছে। তা পজিটিভ চার্জ কেন? কারণ হিস্টোন একটা বেসিক প্রোটিন, এর মধ্যে দুটো অ্যামাইনো অ্যাসিড বেশি আছে। হিস্টোনটার মধ্যে দুটো অ্যামাইনো অ্যাসিড থাকে বেশি মাত্রায়, লাইসিন আর্জিনিন, এ সমস্ত লাইসিন আর হচ্ছে আর্জিনিন। খেয়াল করো, তা লাইসিন আর আর্জিনিন এই দুটোকে আমরা বেসিক অ্যামাইনো অ্যাসিড বলি, বেসিক অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমরা দেখলাম হিস্টোন কেন বেসিক প্রোটিন হয়ে গেল, তার মধ্যে বেসিক অ্যামাইনো অ্যাসিড রিচ আছে এবং বেসিক সেহেতু তার বাইরের চারপাশে পজিটিভ চার্জ হবে এবং ডিএনএ কিন্তু নেগেটিভ চার্জওয়ালা মলিকুল। ডিএনএ, এটা ডিএনএ নেগেটিভ চার্জড মলিকিউল। তাহলে নেগেটিভ চার্জ মলিকুল এবং পজিটিভ চার্জড দুটোর মধ্যে ইন্টারাকশানে ডিএনএটা এর উপরে খুব সুন্দরভাবে আটকে আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে পুরো যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি, এই গঠনটাকে আমরা নিউক্লিওজোম নামকরণ করেছি। এটাকে, এই যে গঠনটা তোমরা সব দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলেছি কোর হিস্টোন। কোর হিস্টোনের কিছু প্রপার্টিজ আছে। প্রপার্টিজ কি? যে এটা বেসিক প্রোটিন এবং পরিধি বরাবর পজিটিভ চার্জ আছে এবং ডিএনএ মলিকুল নেগেটিভ চার্জওয়ালা, ওর গায়ে বাইন্ড করে গেছে খুব সুন্দরভাবে। তাহলে আমরা কোর হিস্টোন নামক একটা পয়েন্ট করলাম, কোর হিস্টোন সম্পর্কে আমরা আলোচনা করলাম। নেক্সট আরেকটা পয়েন্ট, কোর ডিএনএ। ভালো করে খেয়াল করো, বি পয়েন্ট হচ্ছে কোর ডিএনএ। কোর ডিএনএ, তাই এটা আমাদের পড়াশোনা করতে হবে। তাহলে কোনটা কোর ডিএনএ বুঝে নাও। কোর ডিএনএ কাকে বলে? অর্থাৎ যে অক্টামারটা আমরা পেয়েছি, সেই অক্টামারকে ঘিরে আছে, দেখো ডিএনএ এরকম ঘুরে আছে, জড়িয়ে ধরেছে ডিএনএ। তাহলে বা এখানেও আমি ছবিতে দেখিয়েছি, ডিএনএ জড়িয়ে ধরেছে। এই জড়ানো ডিএনএ যেটা জড়িয়ে রয়েছে, এই ডিএনএটাকে আমরা, যেটা এর গায়ে পেঁচিয়ে আছে, এটাকে আমরা কোর ডিএনএ বলবো। এটাকে বলা হয় কোর ডিএনএ। যে কোর ডিএনএ তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। মোট অক্টামারকে, অর্থাৎ যে হিস্টোন অক্টামার, তাকে 1/3 বার ব্র্যাকেটে 1.75 করতে পারো আবর্তন করে ডিএনএ হিস্টোন অক্টামারকে আবর্তন করে। তাহলে এই যে 1/3 বার ডিএনএ আবর্তন করেছে, তাতে কতগুলো, মানে কত দৈর্ঘ্যের ডিএনএ আছে সেটাও কিন্তু মাপ আছে। তাহলে 1/3 বার যে আবর্তন হিস্টোন অক্টামার এর উপর দিয়ে ডিএনএ করছে, তার দৈর্ঘ্য কতটা সেটাও কিন্তু একটা মাপা যায়। 146 বিপি। খেয়াল করবে, 146 বিপি ডিএনএ ওরাপ্টেড অ্যারাউন্ড দি হিস্টোন অক্টামার। তাই গেল এটা। দেখো হিস্টোনটা তার গা দিয়ে পাকানো দুটো ডিএনএ তন্তু দুটো মুখ বার করে রেখে দিয়েছে, একটা মুখ। তাহলে এই মুখ বার করে রাখা ডিএনএ কে ধরে রেখে দিয়েছে একটা বিশেষ প্রকৃতির হিস্টোন, এটাকে আমরা বলি H1 হিস্টোন।
H1 হিস্টোন। খেয়াল রাখবে, তাহলে মুক্ত নিউক্লিওজোম থেকে, একটা একক নিউক্লিওজোম থেকে মুক্ত ডিএনএ দুটো প্রান্তকে ধরে রেখে দিয়েছে একটা বিশেষ হিস্টোন প্রোটিন, তার নাম H1 হিস্টোন প্রোটিন। তাহলে এটা H1 হিস্টোন। তাহলে H1 হিস্টোন প্লাস কোর ডিএনএ একসাথে কতগুলো ডিএনএ হবে? তাহলে H1 হিস্টোন প্লাস কোর ডিএনএ, তার দৈর্ঘ্য হবে, একটু ডিএনএর দৈর্ঘ্য বেড়ে যাবে 166 পিপি। তাহলে এখানকার ডিএনএর মোট দৈর্ঘ্য কত হবে? 166। অর্থাৎ এগুলো এই পর্যন্ত, এখানে যে ডিএনএর বেসগুলো আছে, এখানে যে ডিএনএর বেসগুলো আছে সেগুলোকে ধরে। তাহলে আমরা এখান থেকে জানলাম কোর হিস্টোন, কোর ডিএনএ, H1 হিস্টোন প্লাস কোর ডিএনএ একসঙ্গে হচ্ছে 166 বিপি। নেক্সট দেখো, এই যে হিস্টোন, এটা আর একটা হিস্টোনের সঙ্গে কানেকশান আছে। দেখো, এই আর একটা হিস্টোনের সঙ্গে কানেকশান আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এই যে ডিএনএটা হচ্ছে তাকে আমরা নাম দিই লিঙ্কার ডিএনএ। তাহলে দুটো হিস্টোনের মধ্যে সংযুক্তকারী ডিএনএ কে বলা হয় লিঙ্কার ডিএনএ। তাহলে আমরা সি পয়েন্ট এখানে আর একটা পয়েন্ট করব, লিঙ্কার ডিএনএ। লিঙ্কার ডিএনএ কোনটা হবে? তাহলে দুটো নিউক্লিওজোমের মধ্যে সংযোগকারী ডিএনএ, তাহলে মোট সবগুলো মোট, তাহলে আমরা ধরে নিই সবগুলো মোট করলে লিঙ্কার সহ, তাহলে লিঙ্কার সহ কোর ডিএনএ প্লাস H1 হিস্টোন মোট ডিএনএ হবে 200 বিপি। তাহলে মোট ডিএনএ যেটা হবে, টোটাল ডিএনএ লিঙ্কার ধরে নিয়ে, তাহলে আমরা টোটালটা যদি যোগ করি এখানে, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে H1 হিস্টোন প্লাস কোর ডিএনএ প্লাস লিঙ্কার ডিএনএ মোট কত হবে? H1 হিস্টোন, কোর ডিএনএ, লিঙ্কার ডিএনএ একসঙ্গে ধরলে এটা দাঁড়াবে 200 বিপি। দেখো, আমরা প্রথমেই যেটা করেছিলাম সেটা কি করেছিলাম? দেখো, ইন্টারফেস ক্রোম্যাটিনকে যদি মাইক্রোকক্কাল নিউক্লিয়াস দিয়ে কাটা যায় তাহলে আমরা ছোট ছোট পুঁতির দানার মতন অংশ পাই। সেই পুঁতির দানার মতন অংশকে আমরা নাম দিয়েছিলাম কি? নিউক্লিওজোম। তা একটা নিউক্লিওজোমকে যদি দেখা যায় তার মধ্যে কি ছিল? 200 বিপি ডিএনএ ছিল আর হিস্টোন প্রোটিন ছিল। এটা আমরা করেছিলাম। তাই দেখো আবারও ফিরে এলাম 200 বিপি ডিএনএ এবং হিস্টোন প্রোটিন তো সম্পর্কে বলা হয়েছে। তাই গোটা আলোচনাটা এটা হচ্ছে তোমার নিউক্লিওজোম নিয়ে। তা নিউক্লিওজোম সম্পর্কে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি বিষয়টা। আমি আর একবার রিপিট করছি পড়াটা। আমাদের চলছে ডিএনএ প্যাকেজিং, অর্থাৎ কিভাবে ডিএনএটাকে ছোট জায়গার মধ্যে রাখা যাবে সেই নিয়ে। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, 6 মাইক্রোমিটার হয়। সেই 6 মাইক্রোমিটারের মধ্যে 2n সেল যদি হয়, হিউম্যান, এটা মানুষের, সব আমরা করছি 2n সেল, হিউম্যান সেল বলতে পারো এটা 2n। এখানে আমরা হিউম্যান কথাটা অ্যাড করলাম, হিউম্যান। তাহলে 46টা ক্রোমোজোম আছে। আমরা জানি যে ক্রোমোজোম তৈরি হয় ডিএনএ দিয়ে, তাহলে টোটাল লেন্থ অফ ডিএনএ ইন 2n সেল, এটা হিসাব করে দেখা গেছে 2.2 মিটার। আবার একটা হিসাব এখানে, অ্যাভারেজ লেন্থ অফ ইচ ক্রোমোজোম কত হয়? 1 মাইক্রোমিটার। তাহলে খুবই ছোট হয়। কিন্তু ওই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ আছে সেটা যদি
মানে বিস্তার ঘটাও তাহলে সেটা 85 মিলিমিটার। তাহলে দেখো 85 মিলিমিটারের একটা লম্বা জিনিস 1 মিলিমিটারের মধ্যে 1 মাইক্রোমিটারের মধ্যে আসছে। তাহলে আমরা কি করছি, 85 মিলিমিটারের মধ্যে একটা দীর্ঘ জিনিসটা 1 মাইক্রোমিটারের মধ্যে রাখছো। তাহলে ডেফিনেশন কি বলবে, যে পদ্ধতিতে দীর্ঘ ডিএনএ ক্ষুদ্র ক্রোমোজোমের মধ্যে স্থান পায় তাকে প্যাকেজিং বলে। তাহলে আমরা সেটা করেছি, যে পদ্ধতিতে দীর্ঘ ডিএনএ ক্ষুদ্র ক্রোমোজোমের মধ্যে স্থান পায় তাকে প্যাকেজিং বলে। এবার প্যাকেজিংয়ের জন্য অনেকগুলো মডেল আছে, শুধুমাত্র একবার নিউক্লিওজোম দিয়ে প্যাকেজিং হবে না। আমরা যে শুরু সেটা হচ্ছে মেকানিজমের, সেটা নিউক্লিওজোম দিয়ে শুরু। নিউক্লিওজোমের নামকরণ করেছিলেন আউটডেট, আবিষ্কার করেছিলেন কনবার্গার থমাস, এটা আমরা আগেও পড়েছি। দেখো নিউক্লিওজোম একটা দানার মতন উপাদান। এই দানাটা পাওয়া যায় যদি আমরা একটা বিশেষ উৎসেচক দিয়ে ইন্টারফেস ক্রোম্যাটিনকে মানে ট্রিট করি, তাহলে সেখান থেকে নিউক্লিওজোম পাওয়া যায়। তো একটা নিউক্লিওজোম দানা, সেই দানাটা এই, তা এই দানাটার ব্যাস হচ্ছে কত, ব্যাস হচ্ছে 11 ন্যানোমিটার, উচ্চতা কত 5 থেকে 7 ন্যানোমিটার, মানে খুব ছোট ছোট পুঁতির দানা। এর এবারে গঠনে যদি আমরা আসি, তাহলে গঠনের মধ্যে 3খানা পয়েন্ট করবে, কোর হিস্টোন, কোর ডিএনএ আর লিঙ্কার ডিএনএ। তাহলে প্রথমে আমরা কোর হিস্টোন করছি। কোর হিস্টোনের মধ্যে কি আছে, কোর হিস্টোনের মধ্যে 8খানা প্রোটিন আছে, তাই এটাকে অক্টামার বলা হয়। তাহলে H2A, H2B, H3, H4। তাহলে H2A এরা ডাইমার, তাহলে ডাইমার H2B ডাইমার, তাহলে দুটো ডাইমার মিলে টেট্রামার। H3 ডাইমার, আবার H4 ডাইমার, তাহলে ডাইমার মিলে টেট্রামার। সব দুটো টেট্রামার, এদিকে টেট্রামার এদিকে টেট্রামার মিলে কি হবে, অক্টামার। তাহলে আমরা শিখে নিলাম কিভাবে এই অক্টামারটা বানাচ্ছে। তাহলে আমি আরেকবার রিপিট করছি, H2A ডাইমার, H2Bও ডাইমার, তাহলে ডাইমার মিলে টেট্রামার। H3 ডাইমার, H4 ডাইমার, তাহলে ডাইমার মিলে আবার টেট্রামার। দুটো টেট্রামার এক জায়গায় এসে আমরা অক্টামার পেলাম। এই হচ্ছে তোমার কোহিস্টোন। এখানে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, এই যে হিস্টোন প্রোটিন, এর কিছু ধর্ম আছে। যে 8টা হিস্টোন প্রোটিন এক জায়গায় এসে যে দলাটা বানিয়েছে, এই হিস্টোনের কিছু ধর্ম আছে। হিস্টোন একটা বেসিক প্রোটিন, সরল বেসিক প্রোটিন। এটা মূলত লাইসিন এবং আর্জিনিন সমৃদ্ধ, এটা বেসিক অ্যামাইনো অ্যাসিড, সেজন্য এটাকে বেসিক প্রোটিন বলা হয়। বেসিক প্রোটিন হলে তার গায়ে কিন্তু একটা চার্জ থাকবে, পজিটিভ চার্জ, আর ডিএনএ নেগেটিভ চার্জ, তাহলে এর মধ্যে লেগে যাবে, শক্ত করে লেগে যাবে। আমার আগেও আলোচনা ছিল কোর ডিএনএ এর পরে। তাহলে ওই যে কোর হিস্টোন যেটা পড়েছো অক্টামার, তাকে 1 পূর্ণ 3/4 বার, মানে একবার পূর্ণ পাক তারপরে 3/4 বার বা 1.75 বার কতটা ডিএনএ আটকে দিয়েছে, 146 বিপি ডিএনএ আটকে দিয়েছে। তাহলে এই যে 146 বিপি ডিএনএ এর গায়ে জড়িয়েছে, তাকে আমরা কোর ডিএনএ বলি। আর দুটো ডিএনএর মুখ বেরিয়ে এসছে, তাদেরকে আটকে রাখার জন্য H1 হিস্টোন লাগে। H1 হিস্টোন প্লাস কোর ডিএনএ 146 বিপি হয়। আর লিঙ্কার ডিএনএ মানে আমরা এখানে দেখছি এই যে তার সঙ্গে সংযোগ রক্ষা করেছে, তাহলে সেটা মোট ডিএনএ হচ্ছে 200 বিপি। তাহলে তোমরা এই ক্লাসে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে নিউক্লিওজোম তৈরি হয় এবং নিউক্লিওজোম গঠনের মাধ্যমে কিভাবে ডিএনএ ছোট হয়ে যায়। পরের ক্লাসে আমরা সেটা আলোচনা করব। তাহলে এই ক্লাসে তোমরা নিউক্লিওজোমের গঠন সম্পর্কে পড়লে, ঠিক আছে।